নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। আজকের প্রতিবেদন একটা গান দিয়ে শুরু করতে ইচ্ছে করছে, জানেন তো কি গান বলুন তো? বড়ে अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और তুম। কেন ভালো লাগবে না বলুন তো? সেই 2017 সাল থেকে এই মমতা ব্যানার্জি, এই অভিষেক ব্যানার্জি ব্যক্তিগতভাবে যে চূড়ান্ত রকমের হেনস্থা, অত্যাচার, মানসিক নিপীড়ন আমার উপর করেছে, আজকে সেই অভিষেক ব্যানার্জি, সেই মমতা ব্যানার্জির এই হাল দেখতে পাচ্ছি। হাল বলা ভুল, একদম বেহাল অবস্থা। কি বেহাল অবস্থা! দিদিমণির ফ্লপ শো হচ্ছে, সঙ্গে 5জন বিধায়ক, সাংসদও তার আর কেউ নেই। ভাইপো ওখানে একদম ভয়ে লুকিয়ে আছে, যে কোনো দিন যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হবে। শুধু দল যাচ্ছে না, দল থেকে তারা বহিষ্কৃত হয়ে যাচ্ছে, দলের প্রতীক চলে যাবে, রেজিস্ট্রেশন চলে যাবে। আর এইসব নিয়ে যখন মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা, তখন দিদিমণির নিজের পরিবারের মধ্যে ভাঙন। এতদিন ভাইপোকে তুলতে গিয়ে পরিবারের যে সদস্যরা ডিপ্রাইভড হয়েছে বলে মনে করছে, তারা এবার দিদির সঙ্গে ছাড়তে চলেছে, এবং তার ফলে মমতা ব্যানার্জির পরিবার এবার আড়াআড়ি ভাঙার মুখে চলে আসছে। আর গোদের উপর বিষ ফোঁড়ার মতো এই পুরো এপিসোডে এন্ট্রি হয়ে গেছে প্রশান্ত কিশোরের, এবং তার ফলে খেলা জমে ক্ষীর যাকে বলে, সেই জায়গায় পুরো পরিস্থিতিটা পৌঁছে যাচ্ছে। কি হচ্ছে এক এক করে আপনাদের সামনে নিয়ে আসছি। প্রথমেই আজকে আমাদের যেটা সবার নজর ছিল সেটা হচ্ছে দিদিমণির ধর্ণা। অবশেষে দিদিমণি বুঝলেন যে তাকে রাস্তায় নামতে হবে, পথই পথ দেখাবে, রাস্তায় না নামলে আর দিদিমণির কোনো রকম কোনো অবস্থা বেঁচে থাকবে না। কেননা সমস্ত কিছু হাত থেকে চলে যাচ্ছে, ভাইপোটাও যে কোনো দিন জেলে চলে যাবে। আর সেই জন্য আজকের দিনটা তিনি ঠিক করে নিয়েছিলেন, তিনি ধর্ণায় দেবেন। এবং সেই জন্য তার হয়ে তার দলের তরফ থেকে কুণাল ঘোষরা গিয়েছিল রানী রাসমণি রোডে মঞ্চ বাঁধার আবেদন নিয়ে। কলকাতার পুলিশ বলেছে হবে না, ফটো এখান থেকে সিম্পলি ভাগিয়ে দিয়েছে, এবং তারপর বলেছে ভাই ওয়াই চ্যানেলে গিয়ে ধর্ণা দিতে পারো। আর তারপর কুণাল বাবুদের কুই কুই ভুঁই ভুঁই শুনতে শুনতে এত আনন্দ, এত মনটা প্রশান্ত হয়ে যাচ্ছিল যে কি বলবো। এই কুণাল ঘোষরা ভুলে গেছে গত 5 বছরের অত্যাচারের কথা, যেখানে মাননীয় বিরোধী দলনেতা ছিলেন তৎকালীন শুভেন্দু অধিকারী, তাকে বারবার একটা স্ট্রিট কর্নার করার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টে ছুটে যেতে হয়েছে। তারপর মহামান্য কলকাতা হাইকোর্টের বদান্যতায় হয়তো অনুমতি মিলেছে, কিন্তু সেখানে কি শয়তানি এই কুণাল ঘোষেদের দল, এই মমতা ব্যানার্জির দল করেছে। তাদের দলটা প্রশাসনটাকে কাজে লাগিয়ে বলেছে ওই 100 জন, 150 জন, 500 জন, 1000 জনের বেশি সেখানে যেন কিছুতেই জমায়েত না হয়। আর তারপর সেই ছবিটা দেখিয়ে বলেছে বিজেপির সঙ্গে লোক কোথায়, মানুষকে বোকা বানানোর, ঠকানোর আপ্রাণ চেষ্টা এই তৃণমূল কংগ্রেস করে গেছে। তাই এবার সেটা সুদে আসলে ফেরত আসছে। যদিও ওই রকম নক্কারজনক কাজ এই শুভেন্দু প্রশাসন করছেন না। তারা বলেছেন যে এসো ওয়াই চ্যানেলে ধর্ণা দো। আর সেখানে ওয়াই চ্যানেলে যখন ধর্ণা দিতে গেছেন, দেখুন সেই ধর্ণার ছবি। মমতা ব্যানার্জির সঙ্গে মেরে কেটে 10 জন বিধায়কও নেই, 5 জন সাংসদও তার সঙ্গে নেই। এবং এই যে ছবিটা দেখছেন, এটা আজকের এখনকার ছবি। মুহূর্তে 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 যেরকম ডেভেলপমেন্ট হচ্ছে, এরাও শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন কিনা সন্দেহ রয়েছে। একদিকে তো এদের যে সীমাহীন দুর্নীতি রয়েছে, তার জন্য জেলে যাবার আতঙ্ক এদেরকে তাড়া করছে, যে কোনো দিন যে কোনো মুহূর্তে যে কেউ অ্যারেস্ট হয়ে যেতে পারে। অন্যদিকে যেভাবে দল ভারী হচ্ছে বিদ্রোহীদের, সেখানে আর লুকোছাপার কোনো জায়গা নেই। সকলেই একে 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 সেই শিবিরে চলে যাচ্ছে। মমতা ব্যানার্জির হাতে তাহলে কে রইলেন? অনেকেই বলছেন ভাইপো। আরে ভাইপোও থাকবে না, ভাইপোকেও তিহার জেলে যেতে হবে। মমতা ব্যানার্জির হাতে বাটি ছাড়া এখন কিছু নেই। যে কথাটা আমি গতকাল থেকে বলছি, মমতা ব্যানার্জি যদি বুদ্ধিমতী হন, তাহলে কালীঘাট মন্দিরের কোন জায়গাটায় বসলে সব থেকে বেশি মুনাফা পাবেন, সেই জায়গাটা ঠিক করে নিন। শুভেন্দু প্রশাসন সেটার ব্যবস্থা করে দেবেন। এর বাইরে মমতা ব্যানার্জির রাজনৈতিক জীবনে আর কিচ্ছু পড়ে নেই, কিচ্ছু পড়ে নেই, কিচ্ছু পড়ে নেই। আজকের ফ্লপ শো দেখে সেটা আরও বেশি স্পষ্ট হয়ে গেছে। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনভিত্তি তো সেই দিন শেষ হয়ে গেছে যেদিনকে ভোট লুট করে মমতা ব্যানার্জি জেতা শুরু করেছে। মমতা ব্যানার্জির জনভিত্তি সেই দিন শেষ হয়ে গেছে যেদিনকে ভয়ে ফলতায় প্রচারে যেতে পারেনি। মমতা ব্যানার্জির জনভিত্তি সেই দিন শেষ হয়ে গেছে যেদিনকে হাইকোর্টে গিয়ে চোর চোর স্লোগান শুনে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছে। মমতা ব্যানার্জির জনভিত্তি সেই দিন শেষ হয়ে গেছে যেদিনকে ভাইপো অভিষেক মার খাচ্ছে, নিজের দলের গট-আপ কেস হোক, কিন্তু সেখানে অবধি পৌঁছতে পারেনি। আর সেই মমতা ব্যানার্জি এসে দাঁড়াবেন, তার হাত থেকে দল চলে যাচ্ছে, প্রতীক চলে যাচ্ছে, রেজিস্ট্রেশন চলে যাচ্ছে, আর তাকে দেখে মানুষ আবার দিদি, মা,
করে চিৎকার করবে, না সেই দিন শেষ হয়ে গেছে, মানুষ আর বোকা বনবে না, মমতা ব্যানার্জি রাজনীতি শেষ শেষ শেষ, সেটা আজকে ওয়াই চ্যানেলে একদম স্ট্যাম্প পড়ে গেল। কিন্তু এখানেই সব কিছু শেষ হয়ে যাচ্ছে না, মমতা ব্যানার্জির জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে। কি অপেক্ষা করছে? টিএমসি এমএলএ 50 জনের সই সম্পন্ন ঋতব্রতকে দলনেতা করেই তৈরি হচ্ছে আসল তৃণমূল। আসলে এখানে যে 50 জন এমএলএর কথা বলা হচ্ছে, এই 50 জনের সাইন অলরেডি হয়ে গেছে, কিন্তু সংখ্যাটা মুহুর্মুহু বাড়ছে। কেননা গতকাল থেকে দফায় দফায় বিভিন্ন জায়গায় বৈঠক চলছে এই বিদ্রোহীদের। এরা একটা জিনিসই বুঝে গেছে যে এই দলটার রাশ যদি মমতা ব্যানার্জির হাতে থাকে, সেটা অভিষেক ব্যানার্জির হাতেই আলটিমেটলি থাকবে। আর তাহলে যেভাবে চাকর বাকরের মতো এদের সঙ্গে ব্যবহার করা হয়, যেভাবে দুর্নীতি করা হয়, সেটা আরও মাথাচাড়া দেবে। এই একটা সুযোগ পেয়েছে এই পাপগুলোকে বিদায় করার জন্য। সেই জন্য প্রথমে মধ্যমগ্রামে এক নেতার বাড়িতে বৈঠক হয়। সেই বৈঠক সাকসেসফুল হয়েছে, সেখানে কিন্তু ক্রমশ জনসমর্থন বেড়েছে। আর তারপর সেটা হয়ে যাওয়ার পর, রেসপন্স পজিটিভ আসার পর আর কোনো লুকোছাপার কোনো ব্যাপার ছিল না। সল্টলেকের বিভিন্ন হোটেলে দফায় দফায় বৈঠক হয়েছে। বিভিন্ন জন যারা এখনও এই গ্রুপটার মধ্যে ঢুকতে পারেনি, তারা ভিডিও কলে, তারা বারবার হোয়াটসঅ্যাপ কলে যোগাযোগ করেছে এবং সেই সংখ্যাটা বেড়েছে। এবং শেষে এরা এতখানি ডেসপারেট হয়ে গেছে যে এমএলএ হোস্টেল, সেখানে গিয়েও ওপেন মিটিং হয়েছে। মমতা ব্যানার্জি ভাবছিল যারা তারা একদম সাগা, একদম নিজের লোক, তারা অবধি মমতা ব্যানার্জিকে ঘেঁচু দেখিয়ে দিয়ে সোজা ওই বিদ্রোহী শিবিরে চলে গেছে। ফলে যেহেতু সেই সংখ্যাটা বাড়ছে, তার ফলে এরা কিন্তু একটু সময় নিচ্ছে। এই সংখ্যাটা 50 অফিসিয়ালি বলা হচ্ছে, কিন্তু এখনও এর থেকে অনেক বড় সংখ্যা এখনও ওয়েট করে আছে, এবং যেটা হবে সেটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির চিন্তার বাইরে। কিন্তু এর মাঝখানে একটা বিষয় নিয়ে সকলেরই চিন্তা হচ্ছে, সেটা হচ্ছে এই যে ঋতব্রত ব্যানার্জি, যিনি হচ্ছেন এই শো কল বিদ্রোহীদের নেতা, যিনি পশ্চিমবঙ্গের একনাথ শিন্ডে হচ্ছেন, যার হাত ধরেই এই আসন তৃণমূল হবে, তিনি ঢংটা করছেন কেন? বলছেন যে এইদম কোনো তালিকা ফালিকার কোনো ব্যাপার নেই, তিনি শুধুমাত্র তার নিজের এবং সন্দীপন সাহার দায়িত্ব নিতে পারেন। আসলে এখানে একটা বড় খেলা হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে এমএলএরা যখন এরকম এক কাট্টা হয়ে গেছে, এক জায়গায় চলে এসেছে, মমতা ব্যানার্জিকে ঘাড় ধাক্কা দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। ফলে মমতা ব্যানার্জির সঙ্গে থাকলে যে বিপদটা আরও বাড়বে, সেটা এমপিরাও বুঝছে। ইতিমধ্যেই দিল্লিতে গিয়ে 20 থেকে 22 জন এমপি তারা দরবার করে বসে আছে। প্রয়োজন হলে তারা সেখানে একটা ফ্র্যাগমেন্ট বার করে নেবে, একটা ফ্র্যাকশন বার করে নিয়ে আলাদা নির্দল হিসেবে বসবে, কিন্তু মমতা ব্যানার্জির দলের প্রতীকে আর বসবে না, সেই কথা হয়ে গেছে। কিন্তু সেখানে আরও ডেভেলপমেন্ট আসছে। এমএলএ এমপিদের এই সংখ্যাটা দেখে যেসব এমপিরা এতদিন জল মাপছিল, তারাও এখন ওই বিদ্রোহী শিবিরে নাম লাগাতে বসেছে। এবং ফলে সংখ্যাটা এখনও অবধি যেটুকুনি আমাদের কাছে খবর আসছে, 35 থেকে 37 জনে পৌঁছে গেছে। তৃণমূল কংগ্রেসের 42 জন এমপির মধ্যে নাকি 35 থেকে 37 জন এই বিরোধী শিবিরে রয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে। তাহলে মমতা ব্যানার্জির হাতে পেন্সিলও নয়, বাটি ছাড়া আর কি পড়ে রইল? এবার কাহানিমে একটা মহা টুইস্ট চলে এসছে। সেই টুইস্ট হচ্ছে যে ঋতব্রত ব্যানার্জিকে ফোন করে দিয়েছেন প্রশান্ত কিশোর। প্রাথমিকভাবে যখন ফোনটা এসেছিল আমাদের কাছে, যে খবরটা এসে পৌঁছলো, সেটা হচ্ছে বোধহয় এই ভাঙনটাকে রোখার জন্য দায়িত্ব নিয়েছেন প্রশান্ত কিশোর। কারণ আপনারা জানেন যে অভিষেকের সঙ্গে এই প্রশান্ত কিশোরের খুব ভালো সম্পর্ক। অভিষেকের হাত ধরেই প্রশান্ত কিশোর পশ্চিমবঙ্গে এসেছিল আইপ্যাককে নিয়ে, এবং তারপর যখন প্রশান্ত কিশোর আইপ্যাক ছেড়েও দেয় এবং ভাইপো গাড্ডায় পড়ে যায়, মনে আছে একটা সময় খুব রব উঠেছিল, ভাইপো যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যেতে পারে, অভিষেককে যে কোনো মুহূর্তে তিহার জেলে তুলে নিয়ে যেতে হবে, এবং সেই সময় রাহুল গান্ধীর পা ধরতে ছুটেছিল এই অভিষেক ব্যানার্জি, তখন তার সঙ্গে ফ্লাইটে সঙ্গী হয়েছিল এই প্রশান্ত কিশোর। ফলে সেই প্রশান্ত কিশোরের ফোন যখন আসছে, তখন জল্পনা বাড়ছে, তাহলে এই ক্রাইসিস মোমেন্টে ক্রাইসিস ম্যানেজার হিসেবে প্রশান্ত কিশোরকে কি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার অ্যাপয়েন্ট করলেন? এবং সেই জন্যই কি প্রশান্ত কিশোরের ফোনটা এলো ঋতব্রত ব্যানার্জির কাছে, যে বুঝিয়ে সুঝিয়ে ঋতব্রত ব্যানার্জিকে আবার তৃণমূলে ফেরত নিয়ে আসা, মমতা ব্যানার্জির হাত থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়া, আটকানো? কিন্তু না, ডেভেলপমেন্ট এখানে আরও মারাত্মক আসছে। সেটা হচ্ছে প্রশান্ত কিশোরের সঙ্গে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কোনো যোগাযোগই হয়নি। তাহলে প্রশান্ত কিশোর কেন ফোন করলো? তাহলে এই যে বিরোধী অংশ থাকছে, তার সঙ্গে প্রশান্ত কিশোর জুড়তে চাইছে হয়তো, হ্যাঁ, কিন্তু সেটা একটু অন্যভাবে। কিভাবে? আপনারা জানেন যে এই প্রশান্ত কিশোর যখন জন সুরজ পার্টি করেছিলেন বিহারের ইলেকশনের আগে, সেখানে প্রচুর টাকা ইনভেস্ট করেছিলেন, কিন্তু আলটিমেটলি তার ফ্লপ শো হয়েছে। রাজনীতির ময়দানে তার দ্বারা আর কিছু হবে না। ফলে তিনি ওই যে রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে টাকা কামাতেন, ওটাই তার ভবিতব্য, এটা প্রশান্ত কিশোর বুঝে গেছেন। তাহলে এবার এই যে আইপ্যাকটা রয়েছে, প্রশান্ত কিশোর যাওয়ার পর সেটার ছন্নছাড়া অবস্থা রয়েছে। অভিষেকের চুরির টাকা, কয়লার টাকা এইসব ঢুকিয়ে এদের যে প্রতীক জৈন ফৈন ছিল, তাদের হালত খারাপ।
ফলে এই যে আইপ্যাক ব্র্যান্ডটা আছে এটাকে নতুন করে প্রশান্ত কিশোর আবার নাকি ঢুকতে চাইছে, এবং যেহেতু ঋতব্রত ব্যানার্জিরা নতুন একটা ফ্র্যাকশন তৈরি করছে, নতুনভাবে একটা তাদের রাজনৈতিক পথ চলা শুরু হচ্ছে তৃণমূলের সমস্ত কিছু কেড়ে নেওয়ার পর, তাহলে তাদের একটা পলিটিক্যাল গাইডেন্সের জায়গা আছে, সেই জায়গাটাই খুব সম্ভবত আইপ্যাককে নিয়ে আবার প্রশান্ত কিশোর ঢুকতে চলেছে, এবং এই প্রশান্ত কিশোরের আইপ্যাক এদের সঙ্গে কাজ করবে এরকম কোনো একটা আলোচনার জন্যই খুব সম্ভবত ফোন এসেছিল। এমনটা কিন্তু মিডিয়াতে রীতিমতো জল্পনা শুরু হয়ে গেছে। শেষ অবধি কী হবে, যদি হয় এরকম ডেভেলপমেন্ট, সেটা তো মমতা ব্যানার্জির জন্য আরও খারাপ খবর আসছে। ফলে ফলে মমতা ব্যানার্জির হাতে কিন্তু ওই আবারও বাটি ছাড়া আর কিছু পড়ে থাকছে না। আর এই অবস্থায় একটাই তার সাপোর্ট পয়েন্ট ছিল, তার পরিবার যদি এই অবস্থায় একজোট থাকতে পারতো, কিন্তু না, সেখানেও একটা বড় সমস্যা দেখা দিয়েছে। কি সমস্যা বলুন তো? এই এতদিন ভাইপোকে মাথায় তুলতে গিয়ে পরিবারের যে সদস্যদের ডিপ্রাইভ করেছেন বলে তার পরিবারের সদস্যদের দাবি, অ্যাকচুয়ালি ডিপ্রাইভ করেনি, এই পরিবারের সদস্যদেরও লুটে পুটে খেতে দিয়েছেন মমতা ব্যানার্জি। এই পশ্চিমবঙ্গের যতগুলো ক্রীড়া সংস্থা আছে তার মাথায় হয় এই বাবুন ব্যানার্জি অথবা অজিত ব্যানার্জি তাদেরকে বসিয়ে দিয়েছে। তারা এই ব্যানার্জি ফ্যামিলির মেম্বাররা সমস্ত কিছু কন্ট্রোল করছে, এবং সেখানেও মাল্লুর গল্প কম কিছু নয়। কিন্তু সেই বাবুন ব্যানার্জি বারবার ভোটে দাঁড়াতে চেয়েছেন। আমরা বারবার মিডিয়াতে খবর দেখেছি, কখনো বিধানসভা নির্বাচন, কখনো লোকসভা নির্বাচন, কিন্তু এই বাবুন ব্যানার্জি টিকিট পায়নি। শোনা যায় অভিষেক ব্যানার্জি নাকি এই বাবুন ব্যানার্জিদের উঠতে দেননি, এবং একসময় যখন মমতার মাথায় চোট লাগে, সেই চোটের যে কাণ্ড কী হয়েছিল আজ অবধি কেউ জানে না, সেখানেও কিন্তু এই পারিবারিক গণ্ডগোলের তত্ত্বই মাঝে মাঝে উঠে আসে, ভেসে আসে। তো সেই বাবুন ব্যানার্জিরা এবার কারে পড়ে গেছেন, কেননা কেন্দ্রীয় সরকারের একটা নির্দেশিকা রয়েছে, অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটা নির্দেশিকা রয়েছে, এক ব্যক্তি এক পদ, এই যে সমস্ত জায়গায় বসে লুটে পুটে খাবে সেই জিনিস আর চলবে না। আর যেভাবে চারিদিক থেকে ঝেঁটিয়ে তৃণমূলের বিদায় হচ্ছে, এবং যেভাবে এদের দুর্নীতিগুলো সামনে আসছে, এদের জেল যাত্রা হচ্ছে, এই অবস্থায় বামুন দেখছে অবস্থা খুব খারাপ। ফলে ইতিমধ্যেই সে বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে। তার মুখে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বোস, তাদের নামে শুধুই অভিযোগের পর অভিযোগ, তারা গদ্দারি করেছেন, তারা ক্ষতি করে দিয়েছেন, সেই সব কথা শোনা যাচ্ছে। এবং তার সঙ্গে কি শোনা যাচ্ছে, নতুন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন সেই মাননীয় শুভেন্দু অধিকারী, নতুন যিনি ক্রীড়ামন্ত্রী হয়েছেন সেই মাননীয় নিশীথ প্রামাণিক, তাদের সঙ্গে বাবুন ব্যানার্জি কাজ করতে অতি উগ্রীব। এবং দেখুন, এই জায়গায় বাবুনের কীর্তিকলাপ তো ময়দান খুব কম জানে এরকম তো নয়, অনেক কিছুই সেখানে বেরোনোর আছে। কিন্তু একটা জায়গা হচ্ছে যে মমতা ল্যাজে গোবরে হয়ে গেছে। অভিষেক জেলে যাওয়ার ভয়ে ঘরে কুঁকড়ে ঢুকে বসে আছে, মানুষকে ফেস করার ক্ষমতা নেই তার। মমতার হাত থেকে প্রতীক চলে যাচ্ছে, নিজের ভাইপোকে আর নেতা বানানো হবে না। এই অবস্থায় মমতার পরিবারের মধ্যে যদি বিদ্রোহ শুরু হয়, মমতার পক্ষে কিন্তু পুরো জিনিসটা সামাল দেওয়া আরও মারাত্মক হয়ে যাবে, আরও তার টেনশন বেড়ে যাবে, এবং আরও মমতা ব্যানার্জি ঘেঁটে যাবে। তার রাজনৈতিক ভবিষ্যতের যেটুকুনি সম্ভাবনা 0.01% বেঁচে আছে, সেইটুকুনিও গঙ্গায় ভাসিয়ে দেওয়া যাবে। এবং বিজেপির মতো অত্যন্ত সুকৌশলে রাজনীতি করা একটা দল, তারা কি এত বড় অপরচুনিটি ছেড়ে দেবে? সেটা ভবিষ্যতের গর্বে। কিন্তু সেই ইকুয়েশনটাকে মাথায় রেখেই কি বাবুন এখন বিদ্রোহী হয়ে উঠেছে? কেননা বুঝে গেছে যে এখন আর ওই দিদির হাত মাথার উপর নেই, এখন আর মাতব্বরি করার জায়গায় নেই। এমএলএ এমপি টিকিট ওসব ভুলে যাও, ক্রীড়া সংস্থায় মাথায় থাকা ভুলে যাও। যে পাপগুলো করেছে, অন্যায়গুলো করেছে, সেগুলো তদন্ত হবে, এবং সেখানে দোষী সাব্যস্ত হলে জেলে যাওয়াটা অনিবার্য। এই জায়গাটা থেকে বাঁচার জন্যই কি বাবুন এত সব কিছু করছে। আর সেটা যদি করে, সেটা তো এমনি হবে না ভাই। এতদিন যা হয়েছে, যেভাবে লুটপাটটা হয়েছে, মমতার যা কিছু কুকীর্তি আছে ক্রীড়া সংস্থার সঙ্গে, সেই সমস্ত কিছু নিয়ে মুখ খোলো, সেরকম একটা ডিল হওয়ার সম্ভাবনা আছে। আর সেটা যদি সত্যিই শেষ অবধি ফাইনালাইজ হয়, সেটা কি সুখকর হবে মমতার অভিষেকের জন্য? তাহলে সব মিলিয়ে পরিস্থিতিটা কি দাঁড়াচ্ছে? মমতার সঙ্গে লোক নেই, মমতার সঙ্গে তার দলের নেতারা নেই, মমতার হাতে আর প্রতীক থাকছে না, মমতার হাতে আর রেজিস্ট্রেশন থাকছে না, অভিষেকও সঙ্গে থাকছে না, তাকেও জেলে যেতে হবে, এবং সবথেকে বড় কথা পরিবার, সেই পরিবারটাও আর মমতা ব্যানার্জির হাতে থাকছে না। আসলে গত 15 বছর ধরে যে সীমাহীন পাপ করেছে এই মমতা, এই অভিষেক, তার খেসারত দিতেই হবে। ওই লোকে বলে না স্বর্গযাত্রা নরকযাত্রা, আমি আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, আমি বিশ্বাস করি না এরকম স্বর্গ বা নরক বলে কিছু আছে। আমি বিশ্বাস করি এই পৃথিবীতেই স্বর্গ এবং নরক আছে। আপনি যদি অন্যায় করে থাকেন, আপনি যদি পাপ করে থাকেন, সেই পাপের যন্ত্রণা, নরক যন্ত্রণা এই পৃথিবীতেই ভোগ করে যেতে হবে। আর মমতা অভিষেকের সেই নরক যন্ত্রণা ভোগ করা জাস্ট শুরু হয়েছে। এখনও যারা মমতা আর অভিষেক করে লাফাচ্ছে,
করছে তাদেরকে একটা কথাই বলবো যে ভাই একটু সাইড লাইনে বসো, না হলে এদের পাপের ভাগিদার হয়ে তোমাদেরও কিন্তু তার সীমাহীন যে নরক যন্ত্রণা সেটা ভোগ করতে হবে। তবে সব মিলিয়ে বাংলা পাপমুক্ত হওয়ার পর, বাংলা ডাইনিমুক্ত হওয়ার পর যে সুস্থ আকাশে বাতাসে নিঃশ্বাস নিতে পারছে, সেখানে ডাইনির ফোঁস নিঃশ্বাস, দীর্ঘশ্বাস আর সব কিছু হারাবার যন্ত্রণা বড় মধুর করে তুলছে সেই বাতাসটাকে। কি বলবেন? মমতা অভিষেকের পাপের বদলা এইভাবে একদম রাজনৈতিকভাবে হচ্ছে, তার নিজের দলের অভ্যন্তর থেকে হচ্ছে এবং সর্বহারা হয়ে যাচ্ছে, সেটা দেখে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।